গৌড় ছিল বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক নগর। সেই নগরে একসময় শাসন করেছিলেন শশাঙ্ক। ছিল সুপরিকল্পিত নগর পরিকল্পনা। একসময় আকবর অবধি এই নগরের শোভা বর্ধনের জন্য সচেষ্ট হয়েছিলেন, অথচ কালের গর্ভে হারিয়ে গিয়েছে সেই শহর। আজ সেই নগরের প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। এখন থেকে 200 বছর আগে কেমন ছিল গৌড়ের ধ্বংসাবশেষ? বেশ কিছু বিদেশির স্মৃতিকথা থেকে পাওয়া যায় সেই পরিত্যক্ত নগরের বর্ণনা। আমরা 4টি পর্বে আনতে চলেছি সেই গল্প। আজ দ্বিতীয় পর্ব। আগের পর্বের লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহের শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এইরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। আজ থেকে প্রায় 200 বছর আগে 1822 খ্রিস্টাব্দে কলকাতায় এসেছিলেন ফ্রান্সিস সুজেনা আর্চার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়েরির পাতায়। প্রায় 24 বছর ভারতে কাটিয়ে 1846 সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান। তার জীবনের এই সব অভিজ্ঞতা নিয়ে 1850 সালে বের হয় একটি বই। সেই বইয়ের পাতায় পাতায় পুরনো কলকাতার তথা ভারতের অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরনো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশিরভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কি নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা প্রায় 170 বছর পুরনো একটি লেখাকে পুনরুদ্ধার করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। 7 ডিসেম্বর প্রাতরা সেরে আমরা হাতিতে চেপে বসলাম। হাতিটি ছিল চমৎকারভাবে প্রশিক্ষিত, শান্ত এবং বাধ্য। তবু তার বড় বড় দাঁত দুটি ছিল ভয়ানক দৃষ্টিনন্দন। আমরা সেই হাতিতে চেপে গৌড়ের দিকে রওনা দিলাম। পথে পথে ধ্বংসাবশেষগুলি ঘুরে দেখলাম, আর ঘন জঙ্গলের মধ্যে বা পুকুর ঘেরা বৃক্ষরাজির ছায়ায় যখনই কোনো শিকার দেখা দিচ্ছিল, হাতির পিঠ থেকেই গুলি করা হচ্ছিল। প্রধান ধ্বংসাবশেষগুলির একটির আশেপাশের দৃশ্য ছিল অবিশ্বাস্য রকম সুন্দর। ধ্বংসস্তূপটি একটুখানি উঁচু জমিতে দাঁড়িয়ে, যার চারপাশে তুলা গাছ, খেজুর গাছ এবং নানাবিধ বৃক্ষ জন্মেছে। কাছেই ছিল এক বিশাল জলাশয়, যার জলে এমন ঘন ও উঁচু ঘাস গজিয়েছিল যে পায়ে হেঁটে থাকা মানুষদের মাথার অনেক ওপর পর্যন্ত উঠে গিয়েছিল। একটি বড় পুকুরের গাঢ় বেগুনি স্বচ্ছ জলে অগণিত পদ্মফুল ফুটেছিল, প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা। চারিদিকের গাছে গাছে বুনো লতা জড়িয়ে উঠেছিল, আর ডালে ডালে রক্তিম ফুলের গুচ্ছ নিয়ে পরগাছাগুলি ছড়িয়েছিল। ধ্বংসাবশেষের কিছু অংশে সাদা গ্রানাইটের স্তম্ভগুলো এখনো সোজা দাঁড়িয়ে, আবার কিছু অংশে সেগুলো ভেঙে পড়ে আছে। অনেক স্তম্ভই কালো পাথরের তৈরি। আমরা যখন এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন মাহুত বলল, এই জায়গাটা বাঘেদের খুবই প্রিয় আস্তানা। বৈশাখ মাসে এদের সংখ্যা এখানে বেশ বেশি থাকে। এখন একাত্রে দেখতে পাওয়া যেতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। আমার কৌতূহল ভয়কে ছাড়িয়ে গেল। আমি গভীর জঙ্গলের ঘাসের ভেতর উঁকি দিতে লাগলাম, অর্ধেক আশায় অর্ধেক ভয়, যদি কোনো বাঘকে লুকিয়ে হাঁটতে দেখা যায়। সব ধ্বংসাবশেষের মধ্যে সোনা মসজিদ আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল। এর বিশালতা আর দৃঢ় স্থাপত্য এমন এক গম্ভীর অনুভূতি জাগায়, যেমনটি কোনো বিশাল ক্যাথেড্রালের
অন্ধকার গ্যালারিতে প্রবেশ করলে অনুভূত হয়। আমি নিজে সব ধ্বংসাবশেষের বর্ণনা বিস্তারিত দেব না, বরং মিস্টার চেম্বার্স নামের এক নীলকর সাহেবের লেখা থেকে একটি বর্ণনা উদ্ধৃত করব, যিনি গৌড়ে ৩৬ বছর ধরে বসবাস করেছেন এবং আমার চেয়ে অনেক গভীরভাবে এই স্থাপত্যকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছেন। আমি সেখান থেকে কিছু নকশা করা ইট সঙ্গে এনেছিলাম, আর কিছু ইট ছিল চীনামাটির প্রলেপযুক্ত ডাচ টাইলসের মতো দেখতে। দুর্গের প্রবেশদ্বারটি, যার নিচে একটি পরিখা রয়েছে, অত্যন্ত চমৎকার। দুর্গের প্রাচীরগুলো বড় বড় গাছে ঘেরা। প্রাচীরের বাইরে একটি মাঠে পড়ে আছে একখণ্ড বিশাল কালো মার্বেলের সমাধি ফলক, একটি সম্পূর্ণ পাথরখণ্ড, বিরাট ভারী ও দৃঢ়। বিকেল ৫টার সময় খিদমতগাররা এসে জানালো রাতের খাবার প্রস্তুত। আমরা একটি ধ্বংসস্তূপের পাশে বসে আনন্দের সঙ্গে আহার সারলাম। খাওয়া শেষ হতেই আবার হাতিতে চড়ে আমরা গেলাম এক শিকার টাওয়ারের ধ্বংসাবশেষ দেখতে। জঙ্গলের ভেতর গাছের ফাঁক দিয়ে বা দূর থেকে তাকালে টাওয়ারটি এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। একটি সুন্দর স্থাপনা, যা সব দিক থেকে মনোমুগ্ধকর। শোনা যায় সম্রাট আকবরই এই শহরটিকে সৌন্দর্যমণ্ডিত করেছিলেন এবং সম্ভবত এই গোলাকার টাওয়ারটিও তিনিই নির্মাণ করিয়েছিলেন। এটি কঠিন ইট পাথরের স্তম্ভ, যার ভিতরে একটি পাকানো সিঁড়ি উপরে উঠেছে। ফতেপুর সিক্রিতেও আকবরের তৈরি একটি অনুরূপ টাওয়ার আছে, যা শিকার টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। সেখানে লোক পাঠানো হতো যাতে তারা চারদিক থেকে শিকার তাড়িয়ে এই মিনারের কাছে আনে, আর সম্রাট নিজে উপর থেকে স্বচ্ছন্দে তাদের হত্যা করতেন। গৌড়ের এই টাওয়ারটি অবস্থানগতভাবে আরও সুন্দর। আশেপাশের এলাকার উপর অধিকতর নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং খুব সম্ভবত একই উদ্দেশ্যে এটি ব্যবহার করা হতো। তবে স্থাপত্যের দিক থেকে এটি ফতেপুর সিক্রির টাওয়ারের তুলনায় বৃহত্তর ও অনেক বেশি নান্দনিক। আমার সহযাত্রী শিকার টাওয়ারের চূড়ায় উঠলেন। ভাঙা পাথরের মধ্যে দিয়ে ওঠা বেশ কষ্টসাধ্য ছিল। তিনি গিয়ে পৌঁছলেন গম্বুজ পর্যন্ত, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবে সেটির ডিমের মতো আকৃতি এখনও স্পষ্ট বোঝা যায়। দৃশ্যটি তাকে অত্যন্ত মুগ্ধ করেছিল এবং তিনি আমাকেও উঠতে অনুরোধ করলেন, কিন্তু ভাঙা পাথরের খাড়াই পথ দেখে আমি আর উঠতে সাহস করলাম না। প্রবেশদ্বারটি খোদাই করা কালো পাথরের তৈরি, অত্যন্ত আকর্ষণীয় ও সুদৃশ্য। এই স্থাপনাগুলির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষণীয়। বাইরের দিকের অলঙ্করণ দেখে মনে হয় এগুলি মুসলমান স্থাপত্য, কিন্তু যখন পাথরগুলো উল্টে রাখা হয় তখন ভিতরের দিকটিতে হিন্দু মূর্তি খোদাই করা আছে এমনটাই দেখা যায়। মনে হয় বিজয়ী সুলতানরা আগের হিন্দু স্থাপনাগুলির পাথরগুলো উল্টে তাদের নিজস্ব রীতিতে অলঙ্কৃত করে নিয়েছিল। গৌড়ের আশেপাশে ছড়িয়ে থাকা হিন্দু দেবমূর্তিগুলোর অধিকাংশই ভাঙা অবস্থায় রয়েছে। ভবনগুলির ভিতরে থাকা বিশাল পাথরের স্তম্ভগুলি আমার মনে হয় হিন্দু স্থাপত্য ধারারই অংশ। এ বিষয়ে বিশেষজ্ঞদেরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আমি শুধু তাদের এই পতিত গৌরবের মহিমা দেখে বিস্ময়ে মুগ্ধ হয়ে থাকলাম। পিপুল ও বটগাছ ভাঙা প্রাচীরের ফাঁকফোকর থেকে জন্ম নিয়ে শিকড় মেলেছে পাথরের ভেতর। স্থাপনাগুলি এভাবেই দ্রুত ধ্বংস হতে বসেছে। তবু সেই দৃশ্য এতটা মনোহর যে কেউই চায় না এই সবুজ ছায়াকে সরিয়ে দেওয়া হোক। একটি সেতু পার হওয়ার সময় আমরা দূরে একটি গাছের গুঁড়ির মতো কিছুকে পড়ে থাকতে দেখতে পেলাম, কিন্তু আদপে তা ছিল একটা বিশাল কুমির, যা জলাশয়ের ধারে ঘুমিয়েছিল। মিস্টার এস সঙ্গে সঙ্গে গুলি ছুড়লেন। গুলি কুমিরটির কাঁধের নিচে গিয়ে লাগে এবং প্রাণীটির শরীর হঠাৎ অসাড় হয়ে যাওয়ায় বোঝা গেল যে গুলিটি মেরুদণ্ডে প্রবেশ করেছে। সে তার বিশাল চোয়াল খুলে এক ভয়ঙ্কর আর্তনাদ করল। দ্বিতীয় গুলি লক্ষ্যভ্রষ্ট হল
সে একবার ঝাঁকুনি দিয়ে নিজেকে সামলে নিয়ে জলে পড়ে গেল, আর মুহূর্তেই জল লাল হয়ে উঠল তার রক্তে। প্রায় প্রতিটি পুকুরই এখানে কুমিরে ভর্তি। সে তলিয়ে গেল, আর দণ্ডীরা এক সম্ভাব্য ভোজের সুযোগ হারালো। ওদের কাছে কুমিরখানা ছিল এক প্রিয় খাদ্য। আমি হাতিতে চড়ে চারপাশে ঘুরতে লাগলাম যতক্ষণ না গভীর অন্ধকার নেমে আসে। তারপর পালকিতে উঠে বসলাম। আমাদের দলের এক সদস্য পালকির পাশে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। তিনি মজা করে হাত দিয়ে জোনাকি ধরছিলেন আর সেগুলো পালকির ভিতরে ছুঁড়ে দিচ্ছিলেন। কি অপূর্ব দৃশ্য! উঁচু জঙ্গল ঘাসের উপর দিয়ে অসংখ্য জোনাকির ঝিকিমিকি। অন্ধকার পাতার পটভূমিতে তাদের আলো যেন আরও উজ্জ্বল দেখাচ্ছিল। জঙ্গলের ভেতর আমি কয়েকটি পান চাষের বাগান দেখতে পেলাম, যেগুলো বাঁশের বেড়ায় ঢেকে রাখা ছিল। পান এক প্রকার মরিচ জাতীয় লতা, যার পাতা ব্যবহারের জন্যই তা চাষ করা হয়। এই লতা চিরসবুজ, মাটিতে লতিয়ে বেড়ে ওঠে। প্রতিটি গাঁটে শিকড় বেরোয়। এর পাতায় আছে এক বিশেষ গন্ধ ও ঝাঁঝালো স্বাদ। ভারতীয়ের জন্মভূমি, আর এখানে পান গাছকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করার জন্য বাঁশের ছাউনিতে রাখা হয়। এর শিকড় ঔষধ হিসেবে অত্যন্ত মূল্যবান এবং বিষের প্রতিষেধক হিসেবেও গণ্য করা হয়। একটি প্রাচীন ভবনে আমাদের দেখানো হলো কদম শরীফ, অর্থাৎ নবী মোহাম্মদের পবিত্র পদচিহ্ন, যার উপর ঝুলছে এক রেশমি ছাউনি। দরজাটি সবসময় বন্ধ থাকে এবং কোনো ধর্মপ্রাণ মুসলমান ভিতরে প্রবেশের আগে 3 বার হাততালি দেন ও কিছু পবিত্র বাক্য উচ্চারণ করেন। এই আনুষ্ঠানিকতা উপেক্ষা করলে তাদের বিশ্বাস অনুযায়ী সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত। তবে এই শাস্তি কেবল মুসলমানদের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা নিজেরা তা না করেও কোনো ক্ষতি অনুভব করিনি। কানুন ই ইসলাম গ্রন্থে কদম ই রাসূলের একটি কিংবদন্তিতে বর্ণিত আছে, একবার নবী ওহুদের যুদ্ধের পর একদিন এক পাহাড়ে উঠছিলেন। এটি ছিল তার অংশগ্রহণ করা 40-50টি যুদ্ধের মধ্যে একটি। তখন তার ক্রোধ এত প্রবল ছিল যে তার উত্তাপেই পাহাড়ের পাথর মোমের মতো নরম হয়ে যায় এবং তাতে তার পায়ের ছাপ অম্লানভাবে থেকে যায়। কেউ বলেন 18টি, কেউ বলেন 40টি পদচিহ্ন আছে। ঠিক তখনই গ্যাব্রিয়েল আল্লাহর পক্ষ থেকে এক বার্তা নিয়ে এলেন যে একজন নবীর পক্ষে রাগ প্রকাশ করা শোভন নয়। নবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই ভৎসনার কি কারণ? গ্যাব্রিয়েল উত্তর দিলেন, হে রাসূল, একবার পেছন ফিরে দেখুন। নবী ফিরে তাকালেন এবং দেখতে পেলেন পাথরের উপর তার পায়ের ছাপ অক্ষত অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হলেন, আর সঙ্গে সঙ্গে তার ক্রোধ প্রশমিত হল। কেউ কেউ বলেন সেই আসল পদচিহ্ন আজও সংরক্ষিত আছে। আবার অনেকে সেই ছাপের অনুকরণে কৃত্রিমভাবে পাথরে পায়ের দাগ তৈরি করেন। কিছু মানুষ নবীর পায়ের ছাপের প্রতিরূপ নিজেদের বাড়িতে সংরক্ষণ করেন। সেটি সাধারণত একটি বাক্সে রাখা হয়, যার উপর থাকে মাহতাবি বা তক্তি কাপড়ের আবরণ। তাদের বিশ্বাস এটাই নবীর পবিত্র পায়ের ছাপ। প্রতি বছর বারাওয়াফাত উপলক্ষে এই স্থানগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়। সিন্দুকটি মুগেশ ও জরবাফ কাপড়ে ঢাকা হয়। তার উপর রাখা হয় কদম ই মুবারক, নবীর পবিত্র পদচিহ্ন, বা তা রাখা হয় এক বাক্সর ভিতর। চারপাশে সাজানো হয় সুন্দর মুরছাল বা চাওয়ানরস। ঠিক যেমন মহরম উৎসবে হয়, তেমনি এই দিনেও পুরো ঘর আলোকিত করা হয়। সঙ্গীত বাজে, ধূপ জ্বলে, আর পদচিহ্নের চারপাশে মুরছাল দোলানো হয়। 5-6 জন লোক সুর করে পাঠ করেন মৌলুদ, দরুদ শরীফ, কোরআনের অংশ, নবীর মুজিজা এবং ওফাতনামা। শেষ অংশটি সাধারণত হিন্দিতে পাঠ করা হয়, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এবং নবীর জন্য গভীর সহানুভূতি ও শোক অনুভব করতে পারে। এখানে আরও কয়েকটি সমাধি দেখানো হলো।
চারদিক ছায়া ঘেরা গাছপালায় আচ্ছাদিত। তাদের ডালে শত শত বানর দোল খাচ্ছে, এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়াচ্ছে। কদম-ই মুবারকের দেখভালের দায়িত্বে থাকা ফকিরটি ভিক্ষা চাইলেন। আমি তাকে প্রতিশ্রুতি দিলাম, যদি সে গৌড়ের ধ্বংসাবশেষ থেকে পাওয়া পুরনো রৌপ্য মুদ্রা বা কোনো প্রাচীন মুদ্রা এনে দিতে পারে তবে আমি পুরস্কার দেব। গৌড়ে নাকি প্রচুর প্রাচীন মুদ্রা মাটির নিচে পাওয়া যায়, কিন্তু দরিদ্র লোকেরা সেগুলো দেখাতে ভয় পায়, কারণ আশঙ্কা থাকে যে ইংরেজ কোম্পানি জোর করে সেগুলো ছিনিয়ে নেবে। আমি নিজে কোনো মুদ্রা সংগ্রহ করতে পারিনি, তবে আশা রাখলাম নীলকুঠির বন্ধুদের সহায়তায় কয়েকটি পেতে পারব। রৌপ্য মুদ্রাগুলো বড় আকারের এবং অতি পাতলা। কদম-ই শরীফের ভবনে আমাকে চন্দন কাঠে খোদাই করা এক অত্যন্ত চমৎকার জিনিস দেখানো হলো, যার নামটি দুর্ভাগ্যবশত আমি ভুলে গেছি। এই দীর্ঘ দিনটি গৌড়ের ধ্বংসাবশেষ ঘুরে দেখার পর আমরা নীলকুঠিতে ফিরে এলাম। মিস্টার এস আমাদের ভীষণ ভর্ৎসনা করলেন, কারণ সূর্যাস্তের পরে জঙ্গলে এত দেরি করে থাকা অত্যন্ত বিপজ্জনক। সে সময় জ্বর, বিশেষত ম্যালেরিয়া সহজেই হতে পারে। সেখানে আমরা দেখা পেলাম মিস্টার চেম্বার্সের। তিনিও একজন নীলকর সাহেব। তিনি আমাকে কোষ্ঠী পাথর থেকে বের করা একটি নমুনা দেখালেন। নীলকুঠির কূপ খননের সময় পাথরটি ছিদ্র করার সময় এর একটি অংশ ভেঙে পড়েছিল, যার ভিতরে সোনা ও রূপার মতো চকচকে ধাতব কণার সংমিশ্রণ দেখা গিয়েছিল। কোষ্ঠী পাথর অত্যন্ত মূল্যবান হিসেবে গণ্য হয়। এর রং গাঢ় কালো। এই পাথরটি গৌড়ের রাকাবুদ মসজিদ থেকে খনন করা হয়েছিল। আমাদের প্রতি তাদের আন্তরিক আতিথ্য এবং যত্নের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমরা নৌকায় ফিরে এলাম। আমি তখন প্রবল ক্লান্ত। হাতির পিঠের দুলুনিতে শরীরের প্রতিটি অঙ্গ যেন ব্যথায় ভরে গিয়েছিল। আগের রাতটিতে ডাকাতির ভয়ে একটুও ঘুমোতে পারিনি, কিন্তু সেদিন রাতে এমন অবসন্ন ছিলাম যে যদি কোনো ডাকাত সত্যিই আসতো তবু আমাকে জাগানো তার পক্ষে কঠিন হতো। গৌড়ের চারপাশের ভূমি ছিল উন্মুক্ত ও মনোরম। অসংখ্য বিশাল পুকুরে ছেয়েছিল পুরো অঞ্চল, যেগুলোর চারপাশে বড় বড় গাছের ছায়া পড়েছিল। মাঠ জুড়ে ছিল এক বিস্তৃত সোনালি আভা। সবখানে সর্ষে ফুল ফুটেছে। সর্ষের হলুদ ফুলগুলো গাছপালা, পুরনো ধ্বংসাবশেষ আর জলাশয়ের মাঝে এত উজ্জ্বল লাগছিল যে পুরো দৃশ্যটি যেন এক জীবন্ত ছবির মতো মনে হচ্ছিল। বাংলায় সর্ষে গাছ প্রচুর পরিমাণে চাষ করা হয়, কারণ এর বীজ থেকে তেল উৎপন্ন হয়, যা প্রদীপ জ্বালানোর জন্য এবং রান্নায় ব্যবহৃত হয়। গৌড়ের ভবনগুলোর ইট ছিল ছোট, পাতলা, কিন্তু অত্যন্ত শক্ত ও ভারী। সেগুলো চুন দিয়ে গাঁথা, কোনো মর্টার ব্যবহার করা হয়নি। এই কারণেই ধ্বংসাবশেষগুলো আজও এত টেকসই এবং কোনো ইট আলাদা করা এত কঠিন, চুনের বন্ধন এতই দৃঢ়। শোনা যায় গৌড়ের পুকুরগুলো কুমিরে ভরা। গঙ্গায় থাকে প্রকৃত ক্রোকোডাইল, কিন্তু গৌড়ের পুকুরে যে কুমির পাওয়া যায় তারা অন্য প্রজাতির, ছোট নাকওয়ালা ভয়ঙ্কর অ্যালিগেটর। আশ্চর্যের বিষয়, কিছু পুকুরে এদের এতটাই পোষ মানানো হয়েছে যে তারা ফকিরদের ডাকে জলের উপর উঠে আসে আর তাদের হাত থেকে জীবিত ছাগল নিয়ে যায়। অনেক সময় গরু বাছুরও জলে নামলেই এই দানবেরা ধরে ফেলে এবং টেনে নিয়ে গিয়ে সাবার করে দেয়। তার পরের দিনের ভ্রমণে কি কি দেখেছিলেন ফ্যানি পার্কস, জানতে হলে শুনতে হবে আমাদের আগামী পর্ব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর যদি আপনি ইউটিউবের নতুন হাইপ অপশানটি দেখতে পাচ্ছেন তাহলে সেটাই ক্লিক করে দেবেন। আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে।
এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিংক থাকলো ডেসক্রিপশনে। আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। আজকের পর্ব পাঠে আমি বর্ণিশা এবং সৌম্য। মূল রচনা ফ্যানি পার্কস, অনুবাদ সৌজন্যা মুখার্জি, পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সুশ্রিক, কভার রৌনক, এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।